তানিয়াকে খুঁজে বার করে বিদ্যুৎকে পুলিশের হাতে তুলে দিল বাণী আর অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যেই গুন্ডাগুলো তানিয়াদের আটকে রেখেছে সেই গুন্ডার মধ্যে একটা গুন্ডা এসে ওদেরকে খাবার দিয়ে যায়, বলছে এই খাবারগুলো খেয়ে নাও। তানিয়া তখন বলছে যে না, আমরা কেউ খাবার খাবো না। গুন্ডাটা তখন রেগে মেগে বলছে যে না খাবে না খাবে, তাতে আমাদের কি, আমাদের কিচ্ছু যায় আসবে না, তোমরা খাওয়ার হলে খাও, না খাওয়ার হলে না খাও। এই বলেই তো গুন্ডাটা রাগমাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। বাচ্চাগুলো তো এবার কাঁদছে, বলছে যে আমরা মায়ের কাছে যাব। তানিয়ারও তো খুব ওর মায়ের কথা মনে পড়ছে, মানে বাণীর কথা মনে পড়ছে। অপরদিকে দেখা যাচ্ছে মৌলি তো ঈশানীকে বলছে যে কয়েকটা কিডন্যাপার মিলে মনে হয় তানিয়াকে কিডন্যাপ করে নিয়েছে। কথাটা শুনেই তো ঈশানী এবার পুরো হাঁ হয়ে গেছে, বলছে যে তানিয়াকে কিডন্যাপ করে নিয়েছে, তুই এই খবরটা এখন আমাকে বলছিস, তা আবার আমি জিজ্ঞাসা করার পরে তা কিডন্যাপাররা এখন কি বলছে। এই বলেই তো ঈশানী পুরো অস্থির হয়ে উঠেছে। এবার তো সেখানে নয়নতারা চলে আসে। নয়নতারা এসে ঈশানীকে বলছে যে ওই কিডন্যাপাররা রায়ান চ্যাটার্জির কোম্পানিটা চাইছে, আর বাণী সেটা দিতে রাজিও হয়ে গেছে। ঈশানী তো কথাটা শুনেই অবাক হয়ে যায়, বলছে কি চ্যাটার্জিদের সমস্ত সম্পত্তি চেয়েছে কিডন্যাপাররা। নয়নতারা তখন বলছে যে হ্যাঁ ভাবো তুমি একবার ঈশানী, তাহলে কত বড় সাহস। ঈশানী তখন বলছে যে হ্যাঁ হ্যাঁ দিয়ে দিক, ওরা যা পারে সমস্ত কিছু দিয়ে দিক। এর বিনিময়ে যদি তানিয়াকে ফিরিয়ে আনা যায় তাহলে ওরা সমস্ত কিছু দিয়ে দিক। আমার তানিয়ার জীবনের থেকে এইসব কিচ্ছু বড় নয় আমার কাছে। ঈশানী তো এবার তানিয়া তানিয়া করতে করতে আরও শরীরটা অসুস্থ হয়ে পড়ে, ও তো বিছানায় পুরো লুটিয়ে পড়ে। নয়নতারা এবার গজগজ করছে, বলছে আমি এত করে বললাম এই সম্পত্তিগুলো দিতে হবে না, তাও ওরা সব সম্পত্তি দিয়ে দেবে বলছে। মৌলি তো এদিকে ওদের সেই প্ল্যানের কথাটা ভাবছে, যেখানে তো মৌলি বিক্রম দেবের থেকে 50% শেয়ার চেয়েছে। মৌলি তো এবার নাটক করতে করতে নয়নতারাকে বলছে যে গ্র্যান্ড মামি ছেড়ে দাও না, ওটা তো চ্যাটার্জিদের সম্পত্তি, ওদেরকে যা ইচ্ছা করতে দাও না। নয়নতারা তো এবার সন্দেহ হয়, বলছে যে তুমি এই সম্পত্তি ছেড়ে দিতে বলছো। মৌলি তো এবার নাটক করছে, বলছে যে হ্যাঁ যতই হোক ও তো একটা ছোট্ট বেবি, তাই না। নয়নতারা তো এবার বুঝতে পেরেছে, মৌলিকে বলছে যে মৌলি তুমি এই সব কিছুর পেছনে জড়িয়ে নেই তো। মৌলি তো এবার ভয় পেয়ে গেছে, বলছে গ্র্যান্ড মামি আমি কেন এই সব কিছুর মধ্যে জড়াতে যাব। নয়নতারা তখন বলছে কারণ তুমি তোমার নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝো না, তাই। মৌলি তো এবার থতমত খেয়ে গেছে, নয়নতারাকে বলছে যে তুমি যা খুশি তাই ভাবো। এই বলেই তো মৌলি ওখান থেকে সুসুর করে কেটে পড়ে। নয়নতারার তো এবার সন্দেহ হচ্ছে, মনে মনে বলছে যে না না, ব্যাপারটা তো একদম সুবিধের লাগছে না। যেই মেয়ে নিজের একটা টাকা পর্যন্ত ছাড়তে চায় না, সে সম্পত্তি বিলিয়ে দিতে বলছে। না না, এতে তো অন্য কোনো গল্প আছে। কি লুকাচ্ছ বলো তো আমার থেকে দিদি ভাই, তোমার মনে এখন কি চলছে। অপরদিকে দেখা যাচ্ছে বাণী তো সেই ফটোটা জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করছে, মানে তানিয়ার ফটোটা জড়িয়ে। ঠিক তখনই তো সেখানে বিদ্যুতের মা শ্যামলী চলে আসে। শ্যামলী এসেই তো বাণীর ওপর চটপট করছে, বলছে বাণী আজকে আমার ছেলেটাকে শুধু শুধু মার খেতে হলো। তানিয়া যদি আজকে বিদ্যুতের কাছে থাকতো তাহলে কিন্তু এই ঘটনাটাই ঘটতো না, বিদ্যুৎও কিন্তু আজকে মার খেত না। বাণী তখন বলছে তুমিও এই কথাটা বলছো। শ্যামলী তখন কাঁদতে কাঁদতে বলছে যে হ্যাঁ, এই তো কালকে রাতে এত আনন্দ হলো, আজকে যখনই আবার কোথাও গেল সেখান থেকে আর ফিরে এলো না মেয়েটা। কেন বলতে পারি সেটা কেন হলো। বাণী তো এবার রেগে মেগে শ্যামলীকে বলছে যে আমি মাম্মামকে কিভাবে মানুষ করেছি, কিভাবে বড় করেছি, সেই সমস্ত কিছু তুমি ভুলে গেলে। বরং আমার তো মনে হচ্ছে যে কুয়াশা আর বিদ্যুৎ এই সমস্ত চক্রান্তর মধ্যে জড়িত থাকতে পারে। শ্যামলী তো কথাটা শুনেই রেগে যায়, বলছে বাণী তুই এটা কিসের ভিত্তিতে এই যুক্তিগুলো দিচ্ছিস, তুই বল কেন আমার ছেলেকে দোষারোপ করছিস, তুই বারবার কেন আমার ছেলেকে সন্দেহ করিস, বিদ্যুৎকে সন্দেহ করিস কেন। বাণী তো এবার বলছে যে সন্দেহ না করার কি কোনো জায়গা আছে। বিদ্যুৎ বিদ্যুৎ সঠিক সময়ে, ওই সময়ে তানিয়াকে বাঁচানোর জন্য ওখানে চলে গেল। আর কুয়াশা কুয়াশা কি করলো, সে তো বিক্রম দেবের অফিসেই কাজ করা শুরু করে দিল, যে আমাদের সব থেকে বড় শত্রু। ফ্যামিলি তো বারবার করে বাণীকে ভুল বুঝছে, বাণীকে বলছে যে তুই জানিস তো খুব নেমো খারাপ, ওই যে আমার ছেলেটা তোর মেয়েকে বাঁচানোর জন্য এতটা চেষ্টা করলো, তারপর তুই এখন দোষারোপ করছিস যে আমার ছেলেটাই নাকি তোর মেয়েকে তুলে নিয়ে গেছে। কেউ কি কখনো নিজের মেয়েকে এইভাবে কিডন্যাপ করতে পারে। বাণী তখন বলছে আর নিজের মেয়ে বলো না, কারণ ও বিদ্যুৎ কি কি করেছে ও সে নিজেও ভালো করে জানে। ওই বিদ্যুৎ আর কুয়াশাকে না আমি এক ফোঁটাও বিশ্বাস করি না, কারণ ওরা যা খুশি তাই করতে পারে। আর তুমি যদি কিছু জেনে থাকো তাহলে সেটা বলো, কারণ এখানে শুধুমাত্র আমার মেয়ে তানিয়ার জীবন জড়িয়ে আছে না, এখানে কিন্তু অনেক বাচ্চার জীবন জড়িয়ে আছে। এবার তো শ্যামলী আস্তে আস্তে মুখ খুলছে, বাণীকে বলছে যে হ্যাঁ ওই কুয়াশা আগে ওই অফিসে কাজ করতো, কিন্তু এখন আর কাজ করছে না, ও ওর গ্রামের বাড়িতে গেছে। আর কুয়াশার জায়গায় এখন বিদ্যুৎ ওই বিক্রম দেবের অফিসে কাজ করছে।
বাণী তো এবার কথাটা শুনেই পুরো চমকে যায়, বলছে তাহলে তো সোনায় সোহাগা। শ্যামলী তখন জানাচ্ছে যে বাণী, শুধুমাত্র এই কারণে তুই আমার ছেলে আর ওই কুয়াশাকে সন্দেহ করছিস? আমার না তোকে আর কিচ্ছু বলার নেই। এই বলেই তো শ্যামলীর আগমাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। বাণী তো এবার মনে মনে সন্দেহ করছে, বলছে যে বিদ্যুৎ এখন বিক্রম দেবের অফিসে যাচ্ছে, তার মানে কি ওই বিদ্যুৎ আর বিক্রম দেব একসঙ্গে হাত মিলিয়েছে? তাহলে কি বিদ্যুৎ এই অপহরণের খবরটা আগে থেকেই জানতো? অপরদিকে দেখা যাচ্ছে বিদ্যুৎ তো বিক্রমদেবকে ফোন করেছে, বিক্রমদেবকে ফোন করে বলছে যে এরপর কি করতে হবে, কোথায় যেতে হবে আমাকে সেটা বলুন, কতদিন আর ওই বাচ্চাগুলোকে এইভাবে আটকে রাখবেন? বিক্রমদেব তখন বিদ্যুৎকে জানাচ্ছে যে আমার না কোনো তাড়া নেই, খেলাটা তো সবে শুরু হয়েছে, খেলাটা আরেকটু ভালো করে জমতে দাও। বিদ্যুৎ তখন বিক্রমদেবকে বলছে না না, তা মানে হচ্ছে তানিয়া তো আমারই মেয়ে, ওকে আমি কবে ফেরত পাবো স্যার? বিক্রম তখন জানাচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, পাবে পাবে, ঠিক সময় মতন পেয়ে যাবে। আগে বাণী, অনিরুদ্ধ, রায়, চ্যাটার্জি পরিবারের সব ঘটি বাটি পথে নামাই, তারপরে ঠিক তুমি তোমার মেয়েকে পেয়ে যাবে। বিদ্যুৎ তো এবার বিক্রমকে প্রশ্ন করছে, বলছে যে আচ্ছা এইটুকু তো বলুন যে ও কোথায় আছে আর কেমন আছে? বিক্রম তো খুব চালাক, বিক্রম তো কিছুই বলছে না, বলছে যে সময় সময় সময়ে ধৈর্য ধরো, ঠিক সময় মতন জানতে পারবে। আমি না সঠিক সময় হলে ঠিক তোমাকে জানিয়ে দেবো, তার আগে আর কোনো প্রশ্ন করো না। এই বলেই তো বিক্রম ফোনটা কেটে দেয়। এবার তো সেই সময় দেখা যাচ্ছে যে বাণী আর অনিরুদ্ধ তো দরজা ভেঙে বিদ্যুতের ঘরের ভেতরে ঢুকে পড়ে। বা অনিরুদ্ধ এসেই তো বিদ্যুৎকে এক ঘুষি মেরে পুরো মাটিতে ফেলে দেয়। বিদ্যুৎ তো বলছে আরে বাবা, আমার ঘরে এইভাবে ঢুকে এসে মারামারি করছেন কেন? এবার তো অনিরুদ্ধ বিদ্যুতের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কল লিস্টটা চেক করে দেখতে পাচ্ছে যে ও বিক্রম দেবের সঙ্গে কথা বলছিল। অনিরুদ্ধ তো এবার সেটা দেখে আরো রেগে গেছে, বিদ্যুৎকে এবার মারতে উঠেছে, বিদ্যুতের কলার ধরে বলছে যে বিক্রম দেবের সঙ্গে কি কথা বলছিলিস এতক্ষণ, বল আমার তানিয়া এখন কোথায়? অনিরুদ্ধ তো এবার রেগে মেগে বিদ্যুৎকে একের পর এক মেরেই যাচ্ছে। বিদ্যুৎ তো এবার বারবার করে বলছে যে না না, আমাকে মারছেন কেন, আমি তো কিছুই জানি না, আমি কি করব, আমি কিছুই জানি না এইসব বিষয়। অনিরুদ্ধ তো বারবার করে বিদ্যুৎকে জিজ্ঞাসা করছে যে বিদ্যুৎ বলো তানিয়া কোথায়। বানিয়েও তো এসে এবার বিদ্যুৎকে বলছে যে সত্যি কথাটা তুমি বলো বিদ্যুৎ, এখনো কিন্তু সময় আছে বিদ্যুৎ, এরপর যদি আমরা তানিয়াকে খুঁজে বের করি না, তারপর কিন্তু ওই শিশু নিরাপত্তা কেন্দ্রে আমি নিজে যাব। আমি আইনতভাবে কিন্তু কোনো দিন যাতে তুমি মাম্মামের বাবা হতে না পারো সেটার ব্যবস্থা আমি করব। বিদ্যুৎ তো এবার কথাটা শুনে একটু ঘাবড়ে যায়, বলছে না না, আমি তানিয়ার বাবার অধিকার কিছুতেই ছাড়বো না কিন্তু। এই বলেই তো বিদ্যুৎ এবার চিৎকার করছে। সঙ্গে সঙ্গে তো এবার অনিরুদ্ধ আর বাণী রেগে গেছে। বাণী আর অনিরুদ্ধ মিলে ওকে টানতে টানতে বলছে যে চলো আমাদের সঙ্গে, এক্ষুনি চলো। বিদ্যুৎ তো যেতে চাইছিল না, বাণী আর অনিরুদ্ধ তো টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে যায় বিদ্যুৎকে। এরপর দেখা যাচ্ছে বাণী আর অনিরুদ্ধ মিলে বিদ্যুৎকে অন্য একটা ঘরে ঢুকিয়ে এনেছে। বিদ্যুতের হাত থেকে ফোনটা কেড়ে নিয়েছে, নিয়ে ফোনটা রেখে দেয় ওদের কাছে। বিদ্যুৎ তো অবাক, বলছে আমার ফোনটা নিয়ে নিলে কেন? বাণী তখন বলছে যে হ্যাঁ, তোমার ফোনটা নিয়ে নিলাম কারণ তোমার গতিবিধির ওপর আমাদের নজর রাখতে হবে। এই বলেই তো বাণী আর অনিরুদ্ধ বিদ্যুৎকে ওই ঘরে বন্ধ করে দরজা বন্ধ করে দেয়। বিদ্যুৎ এবার ঘরের ভেতর থেকে চিৎকার করছে, বলছে আমার দরজাটা খোলে, এটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। বাণী তো এবার চিৎকার করে বিদ্যুৎকে বলছে যে এবার নিজে বন্দি হয়ে দেখো যে কাউকে বিনা অপরাধে বন্ধ করে রাখলে কেমন হয় তার। বিদ্যুৎ তো আবারও চিৎকার করছে, বলছে যে দেখো তোমরা যেটা করছো সেটা কিন্তু একদম বেআইনি। অনিরুদ্ধ তো এবার বিদ্যুৎকে বলছে যে ও আর তুমি যেটা করেছো সেগুলো সব আইনি নিশ্চয়ই। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, অনিরুদ্ধ আর বাণী মিলে কি বিদ্যুৎকে চাপ দিয়ে বিদ্যুতের পেট থেকে সমস্ত সত্যিটা বের করতে পারবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন।